নমস্কার, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডায় সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন অডিও স্টোরি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তবে এটা পুরোনো গল্পের নতুন পর্ব, যেমন বরাবর হয়ে আসছে। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, তারই আজ অষ্টম পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো চলো, বেশি সময় নষ্ট করব না, এটা অনেকখানি বড়, তো সেই জন্যই কথা বলে সময় নষ্ট করব না। চলো শুরু করা যাক। শেষের কবিতা, অষ্টম পর্ব। কিন্তু এমন হালকা করে বাঁচার বোঝাটা যে বড্ড বেশি। যে নদী জল মরেছে তার মন্থর স্রোতের ক্লান্তিতে জঞ্জাল জমে, যে স্বল্প সে নিজেকে বইতে গিয়ে ক্লিষ্ট হয়। তাই ও বলছে, মন্দ চরণে চলি পারে, যাত্রা হয়েছে মোর সাঙ্গ, সুর থেমে আসে বারে বারে, ক্লান্তিতে আমি অবসাঙ্গ। কিন্তু এই ক্লান্তিতে কি ওর শেষ? ওর ঢিলে তারের বিনাকে নতুন করে বাঁধবার আশাও পেয়েছে। দিগন্তরের ওপারে কার পায়ের শব্দ ও যেন শুনল। সুন্দরী ওগো শুকতারা, রাত্রি না যেতে এসো তূর্ণ, স্বপ্নে যে বাণী হলো হারা, জাগরণে করো তারে পূর্ণ। উদ্ধারের আশা আছে, কানে আসছে জাগ্রত বিশ্বের বিপুল কলরব। সেই মহাপথের দূতি তার প্রদীপ হাতে করে এলো বলে, নিশীথের তল হতে তুলি লহতারে প্রভাতের জন্য, আঁধারে নিজেরে ছিল ভুলি, আলোকে কাহারে করধন্য। যেখানে সুপ্তি হলো লীনা, যেথা বিশ্বের মহামন্ত্র, অর্পিনু সেথা মোর বিনা, আমি আধো জাগ্রত চন্দ্র। এই হতভাগা চাঁদটা তো আমি। কাল সকালবেলা চলে যাব, কিন্তু চলে যাওয়াকে তো শূন্য রাখতে চাই নে। তার উপরই আবির্ভাব হবে সুন্দরী শুকতারার, জাগরণের গান নিয়ে। অন্ধকার জীবনের স্বপ্নে এতদিন যা অস্পষ্ট ছিল, সুন্দরী শুকতারা তাকে প্রভাতের মধ্যে সম্পূর্ণ করে দেবে। এর মধ্যে একটা আশার জোর আছে, ভাবি প্রত্যুষের একটা উজ্জ্বল গৌরব আছে। তোমার ওই রবি ঠাকুরের কবিতার মতো নিয়ে পড়া হাল ছাড়া বিলাপ নয়। রাগ করো কেন মিতা? রবি ঠাকুর যা পারে তার বেশি সে পারে না। এ কথা বারবার বলে লাভ কি? তোমরা সবাই মিলে তাকে নিয়ে বড় বেশি। ও কথা বলো না মিতা, আমার ভালো লাগা আমারই। তাতে যদি আর কারোর সঙ্গে আমার মিল হয় বা তোমার সঙ্গে মিল না হয়, সেটাতে আমার কি দোষ? না হয় কথা রইলো, তোমার সেই 75 টাকার বাসায় একদিন আমায় যদি জায়গা হয়, তাহলে তোমার কবির লেখা আমাকে শুনিও, আমার কবির লেখা তোমাকে শোনাবো না। কথাটা অন্যায় হলো যে? পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে, এই জন্যই তো বিবাহ। রুচির জুলুম তোমার কিছুতেই সইবে না। রুচির ভোজে তোমরা নিমন্ত্রিত ছাড়া কাউকে ঘরে ঢুকতে দাও না। আমি অতিথিদেরকেও আদর করে বসাই। ভালো করলুম না তর্ক তুলে। আমাদের এখানকার এই শেষ সন্ধেবেলার সুর বিগড়ে গেল। একটুও না, যা কিছু বলবার আছে সব স্পষ্ট করে বলেও যে সুরটা খাঁটি থাকে, সেই হলো আমাদের সুর। তার মধ্যে ক্ষমার অন্ত নেই। আজ আমার মুখের বিষাদ ঘোচাতেই হবে, কিন্তু বাংলা কাব্যে হবে না। ইংরেজি কবি আমার বিচার বুদ্ধি অনেকটা ঠান্ডা থাকে। ইংরেজি কাব্যে আমার বিচার বুদ্ধি অনেকটা ঠান্ডা থাকে। প্রথম দেশে ফিরে এসে আমিও কিছুদিন প্রফেসরি করেছিলাম। লাবণ্য হেসে বললে, আমাদের বিচার বুদ্ধি ইংরেজ বাড়ির বুলডগের মতো, ধুতির কোঁচাটা দুলছে দেখলে ঘেউ ঘেউ করে ওঠে। ধুতির মহলে কোনটা ভদ্র ও তার হিসেব পায় না, বরঞ্চ খানসামার তকমা দেখলে লেজ নাড়ে। তা মানতেই হবে, পক্ষপাত জিনিসটা স্বাভাবিক জিনিস নয়। অধিকাংশ স্থলেই ওটা ফরম্যাশে তৈরি। ইংরেজি সাহিত্যে পক্ষপাত কানমোলা খেয়ে খেয়ে ছেলেবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। সে অভ্যেসের জোরে এক পক্ষকে মন্দ বলতে যেমন সাহস হয় না, অন্য পক্ষকে ভালো বলতেও তেমনি সাহসের অভাব ঘটে। থাকবে, আজ নিবারণ চক্রবর্তীও না, আজ একেবারে নিছক ইংরেজি কবিতা বিনা তর্জমায়। না না মিতা, তোমার ইংরেজি থাক, সেটা বাড়ি গিয়ে টেবিলে বসে হবে। আজ আমাদের এই সন্ধেবেলাকার শেষ কবিতাটি নিবারণ চক্রবর্তীরই হওয়া চাই, আর কারণ নয়। অমিত উৎফুল্ল হয়ে বললে, জয় নিবারণ চক্রবর্তীর, এতদিনে সে হলো অমর। বন্যা তাকে আমি তোমার সভাকবি করে দেবো। তুমি ছাড়া আর কারো দ্বারে সে প্রসাদ নেবে না। তাতে কি সে বরাবর সন্তুষ্ট থাকবে? না থাকে তো তাকে কানমোলা দিয়ে বিদায় করে দেব। আচ্ছা, কানমোলার কথা পরে স্থির করব, এখন শুনিয়ে দাও। অমিত আবৃত্তি করতে লাগলো।
কত ধৈর্য ধরি ছিলে কাছে দিব্য সরবরি, তব পদ অঙ্কনগুলিরে কতবার দিয়ে গেছো মোর ভাগ্যপথের ধুলিরে। আজ যবে দূরে যেতে হবে তোমারে করিয়া যাব দান তব জয়গান। কতবার ব্যর্থ আয়োজনে জীবনে হোমাগ্নি উঠেনি চলি, শূন্যে গেছে চলি হতাশাস ধূমের কুণ্ডলী। কতবার ক্ষণিকের শিখা আঁকিয়াছে ক্ষীণটিকা, নিশ্চেতন নিশীথের ভালে লুপ্ত হয়ে গেছে তাহা চিহ্নহীন কালে। এবার তোমার আগমন হোম হুতাসন জ্বেলেছে গৌরবে, যজ্ঞ মোর ধন্য হবে। আমার আহুতি দিনে শেষে করিলাম সমর্পণ তোমার উদ্দেশ্যে। লহ এ প্রণাম জীবনের পূর্ণ পরিণাম, এ প্রণতি পরে স্পর্শ রাখো স্নেহ ভরে। তোমার ঐশ্বর্য মাঝে সিংহাসন যেথায় বিরাজে করিও আহ্বান, সেথায় এ প্রণতি মোর পাই যেন স্থান। সকালবেলায় কাজে মন দেওয়া আজ লাবণের পক্ষে কঠিন। সে বেড়াতেও যায়নি। অমিত বলেছিল শিলং থেকে যাবার আগে আজ সকালবেলায় সে ওদের সঙ্গে দেখা করতে চায় না। সেই পণটাকে রক্ষা করবার ভার দুজনেরই ওপর। কেননা যে রাস্তায় ও বেড়াতে যায় সে রাস্তা দিয়েই অমিতকে যেতে হবে। মনে তাই লোভ ছিল যথেষ্ট, সেটাকে কষে দমন করতে হলো। যোগমায়া খুব সকালে স্নান সেরে তার আন্নিকের জন্য কিছু ফুল তোলেন। তিনি বেরোবার আগে লাবণ্য সেই জায়গাটা থেকে চলে এলো ইউক্যালিপটাস তলায়। হাতে দুই একটা বই ছিল, বোধহয় নিজেকে এবং অন্যদেরকে ভোলাবার জন্যে। তার পাতা খোলা, কিন্তু বেলা যায় পাতা উল্টানো হয় না। মনের মধ্যে কেবলই বলছে জীবনের মহোৎসবের দিনকাল শেষ হয়ে গেল। আজ সকালে একবার মেঘ রৌদ্রের মধ্যে দিয়ে ভাঙনের দুধ আকাশ ঝেঁটিয়ে বেড়াচ্ছে। মনে দৃঢ় বিশ্বাস যে অমিত চিরপলাতক। একবার সে সরে গেলে আর তার ঠিকানা পাওয়া যায় না। রাস্তায় চলতে চলতে কখন সে গল্প শুরু করে, তারপর রাত্রি আসে, পরদিন সকালে দেখা যায় গল্পের গাঁথন ছিন্ন, পথিক গেছে চলে। লাবণ্য তাই ভাবছিল ওর গল্পটা এখন থেকে চিরদিনের মতো রইল বাকি। আজ সেই অসমাপ্তির ম্লানতা সকালের আলোয় অকাল অবসানের অবসাদ আর্দ্র হওয়ার মধ্যে। এমন সময় বেলা তখন 9টা। অমিত দুমদাম শব্দে ঘরে ঢুকে মাসিমা মাসিমা করে ডাক দিলে। যোগমায়া প্রাতঃ সন্ধ্যা সেরে ভাঁড়ারের কাজে প্রবৃত্ত। আজ তারও মনটা পীড়িত। অমিত তার কথায় হাসিতে চাঞ্চল্যে এতদিন তার স্নেহাসক্ত মনকে, তার ঘরকে ভরে রেখেছিল। সে চলে গেছে এই ব্যথার বোঝা নিয়ে তার সকালবেলাটা যেন বৃষ্টিবিন্দুর ভারে সদ্যপাতি ফুলের মতো নুয়ে পড়ছে। তার বিচ্ছেদ কাতর ঘরকন্যার কাছে আজ তিনি লাবণ্যকে ডাকেননি। বুঝেছিলেন আজ তার দরকার ছিল একলা থাকার, লোকের চোখের আড়ালে। লাবণ্য তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, কোলে থেকে বই গেল পড়ে, জানতেও পারলে না। এদিকে যোগমায়া ভাড়ার ঘর থেকে দ্রুতপথে বেরিয়ে এসে বললেন, কি বাবা অমিত, ভূমিকম্প নাকি? ভূমিকম্পই তো, জিনিসপত্র রওনা করে দিয়েছি, গাড়ি ঠিক। ডাকঘরে গেলুম দেখতে চিঠিপত্র কিছু আছে কিনা, সেখানে এক টেলিগ্রাম। অমিতের মুখের ভাব দেখে যোগমায়া উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, খবর সব ভালো তো? লাবণ্য ঘরে এসে জুটল। অমিত ব্যাকুল মুখে বললে, আজই সন্ধেবেলা আসছে শিশি, আমার বোন, তার বন্ধু কেটি মিত্তির আর তার দাদা নরেন। তা ভাবনা কিসের বাছা? শুনেছি ঘোড়দৌড়ের মাঠের কাছে একটা বাড়ি খালি আছে, যদি নিতান্ত না পাওয়া যায় আমার এখানে কি একরকম করে জায়গা হবে না? সেজন্য ভাবনা নেই মাসি, তারা নিজেরাই টেলিগ্রাফ করে হোটেলে জায়গা ঠিক করেছে। আর যাই হোক বাবা, তোমার বোনেরা এসেছে, দেখবে তুমি ওই লক্ষ্মী ছাড়া বাড়িটাতে আছো, সে কিছুতেই হবে না। তারা আপন লোকের খ্যাপামির জন্য দায়ী করবে আমাদেরই। না মাসি, আমার প্যারাডাইস লস্ট, ওই নগ্ন আসবাবে স্বর্গ থেকে আমার বিদায়, সেই দড়ির খাটিয়ার নীড় থেকে আমার সুখ স্বপ্নগুলো উড়ে পালাবে। আমাকেও জায়গা নিতে হবে সে অতি পরিচ্ছন্ন হোটেলের এক অতি সভ্য কামরায়। কথাটা বিশেষ কিছু নয়, তবু লাবণ্যর মুখ বিবর্ণ হয়ে গেল। এতদিন একটা কথা ওর মনেও আসেনি যে অমিতের যে সমাজ, যে সে ওদের সমাজ থেকে সহস্র যোজন দূরে। এক মুহূর্তে সেটা বুঝতে পারলে। অমিত যে আজ কলকাতায় চলে যাচ্ছিল তার মধ্যে বিচ্ছেদের কঠোর মূর্তি ছিল না, কিন্তু এই যে আজ ও হোটেলে যেতে বাধ্য হলো, এই যেতেই লাবণ্য বুঝলে যে বাসা এতদিন দুজনে নানা অদৃশ্য উপকরণে গড়ে তুলেছিল, সেটা কোনোদিন বুঝি আর দৃশ্য হবে না। লাবণ্যর দিকে একটু চেয়ে অমিত যোগমায়াকে বললে, আমি হোটেলে যাই আর জাহান নামেই যাই, কিন্তু এইখানেই রইল আমার আসল বাসা। অমিত বুঝেছে শহর থেকে আসতে একটা অশুভ দৃষ্টি, মনে মনে নানা প্ল্যান করছে যাতে শিশির দল এখানে আসতে না পারে।
কিন্তু ইদানিং ওর চিঠিপত্র আসছিল যোগমায়ের বাড়ির ঠিকানায়। তখন ভাবেনি কোনো সময় তাতে বিপদ ঘটতে পারে। অমিতের মনের ভাবগুলো চাপা থাকতে চায় না, এমনকি প্রকাশ পায় কিছু আতিশয্যের সঙ্গে। ওর বোনের আশা সম্বন্ধে অমিতের এত বেশি উদ্বেগ যোগমায়ের কাছে অসঙ্গত ঠেকেছিল। লাবণ্যও ভাবলে অমিত ওকে নিয়ে বোনেদের কাছে লজ্জিত। ব্যাপারটা লাবণ্যর কাছে বিস্বাদ ও অসম্মানজনক হয়ে দাঁড়ালো। অমিত লাবণ্যকে জিজ্ঞাসা করলে, তোমার কি সময় আছে, বেড়াতে যাবে? লাবণ্য একটু যেন কঠিন করে বললেন, না, সময় নেই। যোগমা ব্যস্ত হয়ে বললেন, যাও না মা, বেরিয়ে এসো গে। লাবণ্য বললে, কর্তামা, কিছুকাল থেকে সুরমাকে পড়ানোই বড় অবহেলা করেছি, খুবই অন্যায় করেছি। কাল রাত্রেই ঠিক করেছিল আজ থেকে কিছুতে আর ঢিলেমি করা হবে না বলে লাবণ্য ঠোঁট চেপে মুখ শক্ত করে রইল। লাবণ্যর এই জেদের মেজাজটা যোগমায়ের পরিচিত, পিড়াপিড়ি করতে সাহস করলেন না। অমিত নিরস কণ্ঠে বললেন, আমিও চললুম কর্তব্য করতে, ওদের জন্য সব ঠিক করে রাখা যায়। এই বলে যাবার আগে বারান্দায় একবার স্তব্ধ হয়ে দাঁড়ালো। বললে, বন্যা, ওই চেয়ে দেখো, গাছের আড়াল থেকে আমার বাড়ির চালটা অল্প একটু দেখা যাচ্ছে। একটা কথা তোমাদের বলা হয়নি, ওই বাড়িটা কিনে নিয়েছি। বাড়ির মালিক অবাক, নিশ্চয়ই ভেবেছে ওখানে সোনার গোপন খনি আবিষ্কার করে থাকবো। দাম বেশ একটু চড়িয়ে নিয়েছে। ওখানে সোনার খনির সন্ধান তো পেয়েছিলাম, সে সন্ধান একমাত্র আমিই জানি। আমার জীর্ণ কুটিরের ঐশ্বর্য সবার চোখ থেকে লুকানো থাকবে। লাবণ্যর মুখে গভীর একটা বিষাদের ছায়া পড়ল। বললে, আর কারো কথা অত করে তুমি ভাবো কেন? না হয় আর সবাই জানতে পারলে। ঠিক মতো জানতে পারাই তো চাই, তাহলে কেউ অমর্যাদা করতে সাহস করে না। এ কথার কোনো উত্তর না দিয়ে অমিত বললে, বন্যা, ঠিক করে রেখেছি বিয়ের পরে ওই বাড়িতে আমরা কিছুদিন এসে থাকবো। আমার সেই গঙ্গার ধারের বাগান, সেই ঘাট, সেই বট গাছ, সব মিলিয়ে গেছে ওই বাড়িটার মধ্যে। তোমার দেওয়া মিতালি না, ওকেই সাজে। ও বাড়ি থেকে আজ তুমি বেরিয়ে এসেছো মিতা, আবার একদিন যদি ঢুকতে চাও দেখবে ওখানে তোমাকে কুলোবে না। পৃথিবীতে আজকের দিনের বাসায় কালকের দিনের জায়গা হয় না। সেদিন তুমি বলেছিলে জীবনের মানুষের প্রথম সাধনা দারিদ্র্যের, দ্বিতীয় সাধনা ঐশ্বর্যের, তারপরে শেষ সাধনার কথা বলনি, সেটা হচ্ছে ত্যাগের। বন্যা, ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে শাহজাহান আজ তার তাজমহলকেও ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যে। বিশ্ব সৃষ্টিতে ওইটাকেই বলে এভলিউশন। একটা অনাসৃষ্টি ভূত ঘাড়ে চেপে থাকে বলে সৃষ্টি করো, সৃষ্টি করলে ভূত নামে, তখন সৃষ্টিটাকেও আর দরকার থাকে না। কিন্তু তাই বলে ওই ছেড়ে যাওয়াটাই চরম কথা নয়। জগতে শাহজাহান মমতাজের অক্ষয় ধারা বয়ে চলছেই। ওরা কি একজন মাত্র? সেই জন্যই তো তাজমহল কোনোদিন শূন্য হতেই পারল না। নিবারণ চক্রবর্তী বাসর ঘরের উপর একটি কবিতা লিখেছে, সেটা তোমাদের কবিবরের তাজমহলের সংক্ষিপ্ত উত্তর, পোস্ট কার্ডে লেখা। তোমারে ছাড়িয়া যেতে হবে রাত্রি যবে, উঠিবে উন্মনা হয়ে প্রভাতের রথচক্র রবে। হায় রে বাসর ঘর, বিরাট বাহির সেজে বিচ্ছেদের দস্যু ভয়ঙ্কর। তবু সে যতই ভাঙে চড়ে, মালা বতলের হার যত দেয় ছিন্ন ছিন্ন করে। তুমি আছো ক্ষয়হীন অনুদিন, তোমার উৎসব বিচ্ছিন্ন না হয় কভু, না হয় নীরব। কে বলে তোমারে ছেড়ে গিয়েছে যুগল, শূন্য করি তব শয্যাতল। যাই নাই যাই নাই, নব নব যাত্রী মাঝে ফিরে ফিরে আসিছে তারাই তোমার আহ্বানে। উদার তোমার দ্বারপানে, হে বাসর ঘর, বিশ্বে প্রেম মৃত্যুহীন তুমিও অমর। রবি ঠাকুর কেবল চলে যাবার কথাই বলে, রয়ে যাবার গান গাইতে জানে না। বন্যা, কবি কি বলে যে আমরাও দুজন যেদিন ওই দরজায় ঘা দেব, দরজা খুলবে না। মিনতি রাখো মিতা, আজ সকালে কবির লড়াই তুলো না। তুমি কি ভাবছো প্রথম দিন থেকে আমি জানতে পারিনি যে তুমি নিবারণ চক্রবর্তী? কিন্তু তোমার ওই কবিতার মধ্যে এখনই আমাদের ভালোবাসার সমাধি তৈরি করতে শুরু করো না, অন্তত তার মরার জন্য অপেক্ষা করো। অমিত আজ নানা বাজে কথা বলে ভিতরের কোন একটা উদ্বেগকে চাপা দিতে চায়, লাবণ্য তা বুঝেছিল। অমিত বুঝতে পেরেছে কাব্যের দ্বন্দ্বকাল সন্ধেবেলায় বেখাপ হয়নি, আজ সকালবেলায় তার সুর কেটে গেছে। কিন্তু সেইটে লাবণ্যর কাছে সুস্পষ্ট, সেও ভালো লাগলো না। একটু নিরস ভাবে বললে, তাহলে যাই, বিশ্ব জগতে আমারও কাজ আছে। আপাতত সে হচ্ছে হোটেল পরিদর্শন। ওইদিকে লক্ষ্মী ছাড়া নিবারণ চক্রবর্তীর ছুটির মেয়াদ এবার ফুরলো বুঝি। তখন লাবণ্য অমিতের হাত ধরে বললে, দেখো মিতা, আমাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো। যদি একদিন চলে যাবার সময় আসে তবে তোমার পায়ে পড়ি, যেন রাগ করে চলে যেও না।
এই বলে চোখের জল ঢাকবার জন্য দ্রুত ঘরে চলে গেল। অমিত কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে আস্তে আস্তে যেন অন্য মনে গেল ইউক্যালিপটাস তলায়। দেখলে সেখানে আখরোটের গোটা কতক ভাঙা খোলা ছড়ানো। দেখে ওর মনটার ভিতর কেমন একটা ব্যথা চেপে ধরলে। জীবনের ধারা চলতে চলতে তার যে সব চিহ্ন বিছিয়ে যায় সেগুলোর তুচ্ছতাই সবচেয়ে সকরুণ। তারপরে দেখলে ঘাসের ওপর একটা বই, সেটা রবি ঠাকুরের বলাকা। তার নিচের পাতাটা ভিজে গেছে। একবার ভাবলে ফিরিয়ে দিয়ে আসি কি, কিন্তু ফিরিয়ে দিলে না, সেটা নিল পকেটে। হোটেলে যাবো করলে তাও গেল না, বসে পড়লো গাছতলাটাতে। রাত্রের ভিজে মেঘে আকাশটাকে খুব করে মেজে দিয়েছে। ধুলো ধোয়া বাতাসে অত্যন্ত স্পষ্ট করে প্রকাশ পাচ্ছে চারদিকের ছবিটা। পাহাড়ের আর গাছপালার সীমান্তগুলি যেন ঘন নীল আকাশে খুদে দেওয়া। জগৎরা যেন কাছে এগিয়ে একেবারে মনের উপর এসে ঠেকলো। আস্তে আস্তে বেলা চলে যাচ্ছে, তার ভিতরটাতে ভৈরবীর সুর। এখনই খুব কষে কাজে লাগবে বলে লাবণ্যর পণ ছিল। তবু যখন দূর থেকে দেখলে অমিত গাছতলায় বসে, আর থাকতে পারলে না। বুকের ভিতরটা হাঁপিয়ে উঠল, চোখ এলো জলে ছলছলিয়ে। কাছে এসে বললেন, মিতা, তুমি কি ভাবছো? এতদিন যা ভাবছিলুম একেবারে তা উল্টো। মাঝে মাঝে মনটাকে উল্টিয়ে না দেখলে তুমি ভালো থাকো না। তা তোমার উল্টো ভাবনাটা কিরকম শুনি? তোমার মনের মধ্যে নিয়ে এতদিন কেবল ঘর বানাচ্ছিলাম, কখনো গঙ্গার ধারে, কখনো পাহাড়ের উপরে। আজ মনের মধ্যে যাচ্ছে সকালবেলাকার আলোয় উদাস করা একটা পথের ছবি, অরণ্যের ছায়ায় ছায়ায় ওই পাহাড়গুলোর ওপর দিয়ে। হাতে আছে লোহার ফলাওয়ালা লম্বা লাঠি, পিছে আছে চামড়ার স্ট্র্যাপ দিয়ে বাঁধা একটা চৌকো থলি। তুমি চলবে সঙ্গে। তোমার নাম সার্থক হোক বন্যা। তুমি আমাকে বন্ধ ঘর থেকে বের করে পথে ভাসিয়ে নিয়ে চললে বুঝি? ঘরের মধ্যে নানান লোক, পথ কেবল দুজনের। ডায়মন্ড হারবারের বাগানটা তো গেছেই, তারপরে সেই 75 টাকার ঘর বেচারাও গেল। তা যাকে, কিন্তু চলবার পথে বিচ্ছেদের ব্যবস্থাটা কিরকম করবে? দিনান্তে তুমি এক পান্থশালায় ঢুকবে আর আমি আর একটাতে। তার দরকার হয় না বন্যা। চলাতেই নতুন রাখে, পায়ে পায়ে নতুন, পুরনো হবার সময় পাওয়া যায় না। বসে থাকাটাই বুড়োমি। হঠাৎ এই খেয়ালটা তোমার কেন মনে হলো মিতা? তবে বলি, হঠাৎ শোভনলালের কাছ থেকে একখানা চিঠি পেয়েছি। তার নাম শুনেছ বোধহয়, রায়চাঁদ প্রেমচাঁদওয়ালা। ভারত ইতিহাসের সাবেক পথগুলো সন্ধান করবে বলে কিছুকাল থেকে সে বেরিয়ে পড়েছে। সে অতীতের লুপ্ত পথ উদ্ধার করতে চায়। আমার ইচ্ছে ভবিষ্যতে পথ সৃষ্টি করা। লাবণ্যর বুকের ভিতরে হঠাৎ খুব একটা ধাক্কা দিলে। কথাটাকে বাধা দিয়ে অমিতকে বললে, শোভনলালের সঙ্গে একই বৎসর আমি এমএ দিয়েছি। তার সব খবরটা শুনতে ইচ্ছে করে। একসময় সে খেপেছিল। আফগানিস্তানের প্রাচীন শহর কাপিসের ভিতর দিয়ে একদিন যে পুরনো রাস্তা চলেছিল সেইটাকে আয়ত্ত করবে। ওই রাস্তা দিয়ে ভারতবর্ষে হিউয়েন সাংয়ের তীর্থযাত্রা, ওই রাস্তা দিয়েই তারও পূর্বে আলেকজান্ডারের রণযাত্রা। খুব কষে পুস্ত পড়লে, পাঠানি কায়দা কানুন অভ্যেস করলে। সুন্দর চেহারা, ঢিলে কাপড়ে, ঠিক পাঠানের মতো দেখতে হয় না, দেখায় যেন পার্শ্বিকের মতো। আমাকে এসে ধরলে। সেখানে ফরাসি পণ্ডিতরা এই কাজে লেগেছেন, তাদের কাজে পরিচয়পত্র দিতে। ফ্রান্সে থাকতে তাদের কারো কারো কাছে আমি পড়েছি, দিলেম পত্র, কিন্তু ভারত সরকারের ছাড় চিঠি জুটল না। তারপর থেকে দুর্গম হিমালয়ের মধ্যে কেবলই পথ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কখনো কাশ্মীরে, কখনো কুমায়ুনে। এবার ইচ্ছে হয়েছে হিমালয়ের পূর্ব প্রান্তটা তো সন্ধান করবে। বৌদ্ধ ধর্ম প্রচারের রাস্তা এদিক দিয়ে কোথায় কোথায় গেছে সেইটা দেখতে চাই। ওই পথ খ্যাপাটার কথা মনে পড়ে গেল, আমারও মন উদাস হয়ে যায়। পুঁথির মধ্যে আমরা কেবল কথার রাস্তা খুঁজে খুঁজে চোখ ধোয়াই, ওই পাগল বেরিয়েছে পথের পুঁথি পড়তে। মানব বিধাতা নিজের হাতে লেখা। আমার কি মনে হয় জানো? কি বলো? এই যে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, আমার অডিও স্টোরিটা তো শুনলে, তবে এখনো শেষ হয়নি, এখনো 2 দিন ধরে চলবে। এই পুরোনো অডিও স্টোরিগুলো যদি তোমরা শুনে না থাকো, তাহলে কিন্তু তুমি এই অডিও স্টোরিটা কিচ্ছু বুঝতে পারবে না মাথা মুন্ডু। তার জন্য তো পুরোনো অডিও স্টোরিগুলো সব শুনতে হবে, পুরোনো পর্বগুলো। তাহলে যাও তো চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যত অডিও স্টোরি আছে সমস্ত পর্বগুলো শুনে নাও। আশা করছি সেগুলো ভালো লাগবে। আর তারপর এটা শুনে নিও।